একথা বলে আমি তন্নির গালে একটা কিস বসিয়ে দেই, আর সে রাগীভাবে আমার দিকে তাকিয়ে অনেক জোরে একটা ঠাস দেয় এবং ঠাস ঠাস দু গালে চড় বসিয়ে দেয় আর বলতে থাকে, ছি, আমার ভাবতেই অবাক লাগে তোর মতো ছেলের সাথে আমি ফ্রেন্ডশিপ করেছি, তাও আবার বেস্ট ফ্রেন্ড। কালকে আমার বিয়ে আর তুই আজকে এসেছিস আমাকে প্রপোজ করতে। তোর একটুও লজ্জা শরম নেই? তুই আমার কথাটা শোন। তোর কোনো কথাই আমি শুনবো না। তুই এক্ষুনি আমাদের বাসা থেকে চলে যা। তোকে যেন আর কোনো দিন আমার সামনে না দেখি। তোর আর আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ। আজ থেকে তুই আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবি না। তন্নি প্লিজ আমার কথাটা শোন। তোর সাথে আর কোনো কথা নাই। তুই এখান থেকে চলে যা, না হলে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। আমি আর কিছু না বলে চোখ মুছতে মুছতে সেখান থেকে বেরিয়ে গেলাম। এরপর বাসায় গিয়ে রেডি হয়ে বাবা আর আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। সানি, আইমান কাউকে কিছু জানালাম না। এরপর এয়ারপোর্ট থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম দেশ ছেড়ে। অনেক কষ্ট হচ্ছিল প্রিয় মানুষগুলোর জন্য, কিন্তু আমি এখানে থাকলে হয়তো আরও বেশি কষ্ট পাবো। যাওয়ার আগে নিজের ভার্চুয়াল জগতের সবকিছু ডিলিট করে দিলাম। একটা নাম্বারও ওপেন রাখলাম না। সেখানে গিয়ে বেশ কিছুদিন মন খারাপ করে বসেছিলাম। পরে নতুন বন্ধু, নতুন ক্যাম্পাস পেয়ে তন্নির কথা প্রায় ভুলেই গেলাম। আস্তে আস্তে ওখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিলাম। দেখতে দেখতে 2 বছর চলে গেল। আমার পড়ালেখাও শেষ। চিন্তা করলাম এখানেই কোনো চাকরি করব, কিন্তু সেটা আর হলো না। আব্বু আম্মু কল দিয়ে কান্নাকাটি করতেছে। আব্বুকে অনেকবার বলছি আমি এখানে চাকরি করব, বাট আব্বু বলল নিজেদের ব্যবসা দেখাশোনা করার জন্য। সেদিন রাতে বসে বসে ল্যাপটপে কিছু কাজ করছি, এমন সময় বড় খালা আসলো। আমি বিদেশে বড় খালার কাছেই থাকি আর ওখান থেকে পড়াশোনা করি। আমার রুমে আমি খালাকে দেখে বললাম, খালামণি ঘুমাওনি এখনো? না রে বাবা, ঘুম আসছে না। তুই কি করতেছিস? কিছু না খালামণি, একটু কাজ করতেছি। কিছু বলবে? হুঁ বাবা, একটা কথা বলতাম, যদি তুই অনুমতি দিস। আরে কি আজব, আমার সাথে কথা বলার জন্য তোমার অনুমতি লাগবে নাকি? বলো কি বলবে। দেখ বাবা, আমার কোনো সন্তান নেই। তুই আমার নিজের সন্তানের মতোই। তুই যেদিন এখানে এসেছিলি আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। আমি ভাবছি তোকে আমি সারা জীবন আমার কাছেই রেখে দেব, কিন্তু সেটা তো অসম্ভব। কেন অসম্ভব? আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আর তোমার সন্তান নেই কে বলেছে? আমি তোমার সন্তান। কাল রাতে তোর আম্মু কল করেছিল। হুম, কি বলেছে? অনেক অসুস্থ, সারাদিন বাসায় থাকতে থাকতে ওর অনেক কষ্ট হয়। তোর বাবাও বাইরে বাইরে থাকে, তাই আমি বলছিলাম কি তুই দেশে ফিরে যা, তোর মায়ের কাছে থাক, আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেল। তোর মা বাবাও অনেক খুশি হবে। খালামণি সব কিছু ঠিক আছে, বাট আমি দেশেও যাচ্ছি না, অ্যান্ড বিয়ে তো ইম্পসিবল। এরপর খালামণি আমার হাত ধরে বলল, প্লিজ বাবা, এমন করিস না। তোর মা বাবার কথা একবার চিন্তা কর। ওদের কি ইচ্ছা করে না ছেলের বউয়ের সাথে সময় কাটাতে, নাতিদের সাথে একটু খেলা করতে? প্লিজ বাবা, তুই দেশে ফিরে যা। প্রয়োজনে মাঝে মাঝে এখানে আসিস, কিছুদিন থাকবি, ঘুরবি, ভালো লাগবে। প্লিজ বাবা, না করিস না। আচ্ছা ঠিক আছে দেখি। দেখ না, তুই কালকেই যাবি। এই নে টিকিট। এই কথা বলে আমার হাতে একটা টিকিট ধরিয়ে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, খালামণি এটা কখন করলে? তোর এত কিছু জানার দরকার নেই। আর শোন, আমি কিছু জিনিস কিনে রেখেছি, এগুলো নিয়ে যাবি। এখন ঘুমা। পরের দিন সবকিছু ঠিকঠাক করে খালামণির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম দেশে। বাবা মা আগে থেকেই এয়ারপোর্টে ছিল। আমাকে দেখে কান্না শুরু করে দিল। মায়ের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। অনেক অসুস্থ, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। বাবার অবস্থাও আগের মতো নেই। এরপর বাবা আর মায়ের সাথে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আগের সিমটা আবার ওপেন করলাম। কল আর মেসেজ এসে পুরো সিম ফুল হয়ে আছে। একটা জিনিস দেখে খারাপ লাগলো, তনি একটাবার কল তো দূরের কথা, একটা মেসেজও দেয়নি। হয়তো অনেক সুখে আছে, অনেক ভালো আছে, তাই আমাকে আর প্রয়োজন মনে করেনি। চোখের কোণে পানি এসে জমা হয়ে গেল। আমি সানির নাম্বারটাতে কল দিলাম। কয়েকবার দেওয়ার পর কল ধরেই সানি বলতে শুরু